রিককে ৩০ দিনের নির্জন কক্ষে রাখা হয়েছে। কংক্রিটের দেয়াল সরু খাটকোণে টয়লেট, খাবার ছিদ্র, ছাদের ল্যাম্প সর্বদা জ্বলে দিন রাতের পার্থক্য মুছে দেয়। শুরুতে শান্তি ভালো লাগলেও তা স্বল্পস্থায়ী। ছিদ্র দিয়ে ঠান্ডা জাউ ও জল আসে, খাবার দ্রুত ও নীরবে আসে। রিক অপমানিত হয়ে বাটি সরায়। তৃতীয় দিনেই রিক সময় ও দিন গুলিয়ে ফেলে। খাবার এলে সে দেয়ালে দাগ কাটে, এটাই তার একমাত্র দিক নির্দেশ। খাবার তার প্রধান ঘটনা, সে ধীরে খায়, সেই ভিন্ন মুহূর্তটি দীর্ঘায়িত করে। পঞ্চম দিনে রিক অদ্ভুত আচরণ শুরু করে। সে প্লাস্টিকের গ্লাস সরায়, টুকরো খাবার গোছায়, দেওয়ালে আঙুল ঠুকে নিচু শব্দ শোনে। চিন্তা ধীর হয়, মনোযোগ ছড়িয়ে যায়। কোণে একটি অন্ধকার ছায়া মনে হয়, কিন্তু চোখ পলক ফেলতেই তা মিলিয়ে যায়। সপ্তম দিনে রিক দেওয়ালে একটি আরশোলা দেখতে পায়। সে হাঁসের রুটির টুকরো ঠেলে দেয়, পোকাটিকে খেতে দেখে। তার সাথে কথা বলে, নাম দিয়ে একা নয় বলে অনুভব করে। যখন আরশোলাটি ফাটলে অদৃশ্য হয়, রিক তার জন্য অপেক্ষা করেছেন একজন বহু প্রতীক্ষিত অতিথি। এই দিনগুলিতে সে তীব্র শারীরিক অস্বস্তি অনুভব করে। শক্ত খাটে তার পিঠ ব্যথা করে। রাতে রিক পাতলা কম্বলের নিচে ঠান্ডা অনুভব করে। নিষ্ক্রিয়তার কারণে পেশিগুলি শক্ত হয়ে যায়। দশম দিন রিক দেয়ালে দশম দাগ কাটে, তার এক ছোটোখাটো বার্ষিকী। সে এক মুহূর্তের জন্য খুশি হয়, কিন্তু বোঝে আরও ২০টা এমনই দীর্ঘদিন বাকি। সময় আঠালো ও একঘেয়ে হয়ে গেছে। মাথা ঠিক রাখতে রিক কিছু আচার শুরু করে। ঘুমের আগে ৩ বার কক্ষ প্রদক্ষিণ করে। প্রতিদিন সকালে একই সুর গুনগুন করে। দ্বাদশ দিন রিক নিচু শব্দে টোকা এবং নিজের নামের ফিসফিসানি শুনতে পায়। সে থমকে যায়, কান পাতে কেউ নেই। যখন হ্যাচ খোলে, সে প্রহরীর সাথে কথা বলতে চায়, কিন্তু উত্তরে কেবল নীরবতা আর ধাতুর ঘর্ষণ। মনোযোগ সরাতে রিক একটি কাল্পনিক প্রদর্শনী করে। সে মঞ্চের মতো কক্ষে হাঁটে, নিজেকে প্রশ্ন করে, নিজেই উত্তর দেয়। দেয়ালে আঙুল দিয়ে টোকা মারে আর নাচতে নাচতে ঘোষণা করে সঙ্গীত বিরতি। পঞ্চদশ দিন রিক ঘুম থেকে ওঠে, যেন দেওয়াল চাপ দিচ্ছে। সে কোণে গুটিয়ে যায়, তারপর আতঙ্ক তাড়াতে সেলের মধ্যে ছোটাছুটি করে। তার শ্বাস প্রশ্বাস দ্রুত হয়, হাত কাঁপে। কয়েক মিনিট পর রিক বসে শান্ত হওয়ার চেষ্টা করে, কিন্তু উদ্বেগ থেকেই যায়। ষোড়শ দিনে তার মনে হয় যেন কেউ তাকে অনুসরণ করছে। সে সেল তল্লাশি করে, ভেন্টিলেশন ফাটলে এমনকি দরজার পিপ হোলও পরীক্ষা করে। নিজেকে লুকিয়ে রাখতে সে কয়েকবার পোশাক দিয়ে ঢাকে। এখন রিক ফিসফিস করে নিজের সাথে কথা বলে, যেন কেউ শুনতে পায়। বিংশ দিনে রিক দরজার দিকে ছুটে যায় এবং চামড়া উঠে যাওয়া পর্যন্ত ধাতুতে ঘুষি মারে। সে শুধু গমগমে প্রতিধ্বনি আর নীরবতা শুনতে পায়। তার শক্তি ফুরিয়ে যায়, সে মেঝের উপর বসে পরেকপাল দরজায় ঠেকিয়ে নিশ্চল থাকে। ২১তম দিন রিক দেয়ালে একটি চলমান ছায়া দেখে। সে তাকে মানুষ ভাবে, তার সাথে কথা বলে, প্রশ্ন করে বিরতি দেয়। ৪ দেয়ালের মাঝে এই ছায়া তার একমাত্র সঙ্গী। ২৫তম দিন নাগাদ রিক নিজের পরিবর্তন লক্ষ্য করে। সে দুর্বল হয়, না চড়া ধীর হয়, ত্বক ফ্যাকাশে, চোখের নিচে কালো দাগ, দাড়ি ঘন হয়ে ওঠে। নিষ্ক্রিয়তায় পেশি দুর্বল হয়, শ্বাস প্রশ্বাস ভারী হয়ে যায়, সাধারণ নড়াচড়াও কষ্টসাধ্য মনে হয়। ২৮তম দিন নাগাদ সে দেয়ালে হেলান দিয়ে মেঝেতে বসে। এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, রুটি অস্পর্শিত। খাবার পরিবেশনও তার মধ্যে প্রতিক্রিয়া জাগায় না। দিনগুলো আর আলাদা মনে হয় না, শুধু শেষের অপেক্ষা। শেষ দিন ৩০তম, দরজা খুলতেই সাদা আলোয় রিক চোখ ছোট করে। সে ধীরে ধীরে বাইরে আসে। বাইরের তীব্র আলো, কোলাহল ও তীব্র কণ্ঠস্বর তার কাছে অসহনীয় ঠেকে। প্রথম দিনগুলিতে রিক বিকট শব্দে কেঁপে ওঠে। ভিড়ে সে বিভ্রান্ত হয়। সম্পূর্ণ নীরবতা ও অন্ধকার ছাড়া ঘুমাতে পারে না। দীর্ঘদিন পরেও সে জনসমাগম এড়িয়ে চলে। কারাগারের নীরবতা প্রায় তার মনে পড়ে। রিকের পরবর্তী গন্তব্য জানতে সাবস্ক্রাইব করুন।